নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 6টায় দেখুন ইসরায়েল আমেরিকার আন্তর্জাতিক কোনো আইনকে তোয়াক্কা না করা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা কি আন্তর্জাতিক আইনের একেবারে ঊর্ধ্বে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। গাজায় ইসরায়েলের হামলার ফলে আন্তর্জাতিক আইন হুমকির মুখে পড়েছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইসরায়েলের প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থনের কারণে। ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে তা নিয়ে অনেক বিশেষজ্ঞ কলম ধরেছেন। আজকের প্রতিবেদন জোনাথন কুকের লেখা অবলম্বনে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে এবং গাজায় ইসরায়েলি নৃশংসতা বন্ধের চেষ্টা করতে গিয়ে বিশ্বের দুটো সর্বোচ্চ আদালত ইসরায়েলের অদম্য শত্রুতে পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে আইসিজে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির পৃথক দুটো ঘোষণায় গাজায় ইসরায়েলকে ব্যাকফুটে যেতে বাধ্য করা উচিত ছিল। আইসিজের মানে যে কিনা বিশ্ব আদালত নামে পরিচিত, সেই আইসিজের বিচারকদের একটা প্যানেল দাবি করেছিল যে ইসরায়েল অবিলম্বে দক্ষিণ গাজার রাফায় চলমান আক্রমণ বন্ধ করুক। এর প্রতিক্রিয়ায় হয়েছে কি? এর প্রতিক্রিয়ায় ইসরায়েল উল্টে আক্রমণ এবং নৃশংসতার তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। গত 23শে মে গাজা থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া শরণার্থী পরিবারগুলোর একটা কথিত নিরাপদ অঞ্চলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। বিমান হামলার ফলে তাঁবুতে ঘেরা একটা এলাকায় আগুন ধরে যায়। কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে অনেকে জীবন্ত পুড়ে মারা যান। এক ভিডিওতে দেখা গিয়েছে যে ইসরায়েলি বোমা হামলায় একটা শিশুর বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা ধরে রয়েছেন একজন ব্যক্তি। আরও শতাধিক, যাদের মধ্যে অনেক নারী এবং শিশু, ভয়াবহ অগ্নিদগ্ধ সহ গুরুতর জখম হয়েছেন। ইসরায়েল সেখানকার প্রায় সব চিকিৎসা সুবিধা ধ্বংস করে দিয়েছে, যা রাফায় আহত ব্যক্তিদের চিকিৎসা করতে পারত। সেই সঙ্গে ইসরায়েল বেদনা নাশক ওষুধের মতো মৌলিক চিকিৎসা সরবরাহ প্রবেশও প্রত্যাখ্যান করেছে, যা ফিলিস্তিনিদের যন্ত্রণা কমাতে পারত। এইগুলো আন্তর্জাতিক আইনের তো পুরোপুরি লঙ্ঘন, কিন্তু করে চলেছে ইসরায়েল শুধুমাত্র আমেরিকার সমর্থনের জন্যে। তার মানে আমেরিকাও এখানে পুরোপুরি দায়ী। এই ঘটনাগুলো ঠিক সেটারই ফলাফল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক মাস আগে সতর্ক করেছিলেন যে রাফায় ইসরায়েলি হামলা একটা রেড লাইন তৈরি করবে। কিন্তু ইসরায়েল এটা অতিক্রম করার ওই রেড লাইন অতিক্রম করার মুহূর্তেই মার্কিন কথিত সেই রেড লাইন হাওয়ায় একেবারে মিলিয়ে গেল। বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাফার ছবিগুলোকে হৃদয় বিধ্বংসী বলে একটা বিবৃতি দিয়েই তাদের দায় সেরেছেন নির্লজ্জের মতো। 23শে মের হামলার পরও এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয়েছিল। ইসরায়েলি বাহিনী দুদিন পর একই এলাকায় আবার হামলা চালায়। তারা 21 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই কিন্তু নারী এবং শিশু। জানুয়ারিতে ইসরায়েলকে গণহত্যার জন্য কার্যকরভাবে বিচার করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ব আদালত রাফায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি করেছিল। এই আদালতে একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লাগতে পারে। আইসিজে ফিলিস্তিনিদের গণহত্যায় ঝুঁকিপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া থেকে ইসরায়েলের বিরত থাকা নিয়ে জোর দিয়ে বলেছিল। আদালত দৃঢ়ভাবে ইঙ্গিত দিয়েছিল যে রাফায় চলমান হামলা ইসরায়েলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে। ইসরায়েল সম্ভবত আদালতকে অস্বীকার করার সাহস করেছিল, কারণ এটা নিশ্চিত ছিল যে এতে বাইডেন প্রশাসনের সমর্থন ছিল। জাতিসংঘের কর্মকর্তারা স্বীকার করেছেন যে গাজার ক্রমাগত খারাপ হওয়া বিপর্যয় বর্ণনা করার জন্য তাদের নেতিবাচক শব্দ শেষ হয়ে গিয়েছে। তারা এটাকে পৃথিবীতে থাকা নরক বলে অভিহিত করেছেন। আইসিজের রায়ের কয়েকদিন আগে অবশেষে তার সমধর্মী কোর্ট আইসিসির চাকাও ঘুরতে শুরু করে। আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ঘোষণা করেছিলেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং 3 জন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবেন। ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গাজায় বহু মাস ধরে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছেন এবং দুর্ভিক্ষের সৃষ্টি করেছেন। আইসিসি ইসরায়েলের জন্য আইসিজের চেয়ে আরও বিপজ্জনক বিচার ব্যবস্থা হতে পারে। ইসরায়েল
নিশ্চিতভাবে গাজায় একটা গণহত্যা করেছে কিনা সেই বিষয়ে আইসিজের সিদ্ধান্তে পৌঁছতে কয়েক বছর লাগতে পারে। অন্যদিকে আইসিসি কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। ওয়াশিংটন আইসিসিকে তার পক্ষে আরেকটা প্রাতিষ্ঠানিক হাতিয়ার হিসেবে দেখতে অভ্যস্ত। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নৃশংসতা বা গণহত্যা করলেও কোনো অন্যায় করতে পারে না, এমনটা যেন তাদের দৃষ্টিভঙ্গি। আইসিসির প্রসিকিউটর স্পষ্ট করে বলেছেন তিনি খুব ভালোভাবে বোঝেন যে ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র চায় আইসিসি এবং আইসিজে গাজা গণহত্যা নিয়ে একদম চুপচাপ থাকুক, একদম নিশ্চুপ থাকুক। এছাড়া বিশ্ব আদালতের সিদ্ধান্তের কোনো বাস্তব প্রয়োগের ব্যবস্থা নেই, কারণ ইসরায়েলকে জবাবদিহি করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে কোনো প্রস্তাবে তো আমেরিকা যুক্তরাষ্ট্র ভেটো দেবে। অন্যদিকে আইসিসির একটা রায় 120টার বেশি রাষ্ট্রের ওপর বাধ্যবাধকতা আরোপ করবে যারা রোম সংবিধি মেনে এটা অনুমোদন দিয়েছে। এর ফলে বেঞ্জামিন নেতানিয়াহু এবং গ্যালান্ট সেই দেশগুলোর মাটিতে পা রাখলে তাদের গ্রেপ্তার করার সুযোগ তৈরি হবে। এর ফলে বিশ্বের অনেক অংশ তাদের উভয়ের জন্য সীমাবদ্ধ হয়ে পড়বে। ইসরায়েলি কর্মকর্তাদের অনুমান করার কোনো কারণ নেই যে শুধু বেঞ্জামিন নেতানিয়াহু এবং গ্যালান্টের মধ্যেই আইসিসির তদন্ত শেষ হবে। সময়ের সঙ্গে সঙ্গে আইসিসি আরও অনেক ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করতে পারে। এই কারণেই একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন যে আইসিসি হচ্ছে দাঁতওয়ালা একটা ব্যবস্থা। এই সব কারণে ইসরায়েল এই আদালতকে মানে আইসিসিকে ইহুদি বিদ্বেষী কোট আনকোট ইহুদি বিদ্বেষী আদালত বলে অভিযুক্ত করেছে এবং তার কর্মকর্তাদের ক্ষতি করার হুমকিও দিয়েছে। দেশটা আদালতের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে বলা যায়। ওয়াশিংটনও তার শক্তি প্রদর্শনের জন্য একেবারে প্রস্তুত ছিল। সিনেট কমিটির শুনানিতে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের রিপাবলিকান প্রস্তাবকে সমর্থন করবেন কিনা জানতে চাইলে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উত্তর দিয়েছিলেন যে আমরা একটা উপযুক্ত প্রতিক্রিয়া খুঁজতে দ্বিপাক্ষিক ভিত্তিতে কাজ করতে চাই। প্রশাসনিক কর্মকর্তারা ফিনান্সিয়াল টাইমসকে জানান যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন ব্যবস্থাগুলোর যে পরামর্শ দেয়া হয়েছে তা প্রসিকিউটর করিম খান এবং তদন্তের সঙ্গে জড়িত অন্যদের লক্ষ্যবস্তু করবে। কিরকম হুমকি চিন্তা করুন। নথিপত্র অনুসারে আইসিসির বিরুদ্ধে মার্কিন ব্যবস্থা সম্ভবত 2020 সালে জো বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প দ্বারা আরোপিত নিষেধাজ্ঞার মডেল হবে। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল এবং আফগানিস্তানে যুদ্ধাপরাধের জন্য যথাক্রমে ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধেই তদন্ত করার হুমকি দিয়েছিল আইসিসি। এরপর আইসিসির বিরুদ্ধে সর্বোচ্চ স্তরে আর্থিক দুর্নীতি এবং অপব্যবহার করার অভিযোগ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই অভিযোগগুলোর কোনো প্রমাণ যদিও কখনোই দেওয়া হয়নি। সেই সময়ে প্রধান প্রসিকিউটর ফাতু বেনসুদাকে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পর্যন্ত দেওয়া হয়নি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তাঁর এবং আইসিসির অন্য বিচারকদের সম্পদ বাজেয়াপ্ত করার হুমকিও দিয়েছিলেন। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন যে দুর্নীতিগ্রস্ত আইসিসির হাত থেকে আমাদের বন্ধু এবং আমাদের মিত্রদের রক্ষায় আমরা বদ্ধপরিকর। ইসরায়েলি ওয়েবসাইট 972 এবং ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার একটা যৌথ তদন্তে দেখা গিয়েছে যে দৃশ্যমানভাবে মার্কিন সমর্থনে ইসরায়েল 1 দশকের বেশি সময় ধরে আইসিসির বিরুদ্ধে একটা গোপন যুদ্ধ চালাচ্ছে। 2015 সালে ফিলিস্তিন আইসিসির চুক্তিবদ্ধ অংশীদার হওয়ার পরে এই আক্রমণ শুরু করা হয়। করিম খানের পূর্বসূরি বেনসুদা গাজায় বারবার ইসরায়েলি আক্রমণ এবং পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রাথমিক তদন্ত শুরু করার পরে তা আরও তীব্র হয়। বেনসুদা নিজেকে এবং তার পরিবারকে হুমকির সম্মুখীন হতে দেখেছেন। ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার প্রধান ইয়োশি কোহেন ব্যক্তিগতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টায় জড়িত ছিলেন। নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত কোহেন তাকে বলেছিলেন আমাদের সাহায্য করা এবং আমাদের দিকটা দেখা উচিত। আপনার এমন কোনো কিছু করা উচিত হবে না যার ফলে আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে হতে পারে। এইরকম ধরনের হুমকি দিয়েছিল মোসাদ প্রধান। এছাড়া ইসরায়েল এই আদালতের ওপর একটা অত্যাধুনিক গুপ্তচর বৃত্তি চালায় বলেও প্রতীয়মান হয়েছে। ইমেইল এবং নথি পড়ার জন্য আদালতের ডেটাবেস হ্যাক করছে। আদালতের কর্মীদের তারা গুপ্তচর বৃত্তির কাজে নিয়োগের চেষ্টা করেছে।
আইসিসিতে সন্দেহ আছে যে ইসরায়েল সফল হয়েছে। খানের আমলেও আইসিসির নজরদারি অব্যাহত ছিল এবং এই কারণেই ইসরায়েল জানতো, ওই চরবৃত্তির কারণেই ইসরায়েল জানতো যে গ্রেপ্তারি পরোয়ানা আসছে। ইসরায়েল যেহেতু অধিকৃত অঞ্চলগুলোতে প্রবেশের তত্ত্বাবধান করে, তাই এটা আইসিসি কর্মকর্তাদের সরাসরি যুদ্ধাপরাধের তদন্তে বাধা দিতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনি আইনি ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে তাদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করেছে। গার্ডিয়ান এবং 972 ওয়েবসাইট সূত্র অনুসারে জানা যাচ্ছে যে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারির বিষয়টা নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রচণ্ড চাপ এসেছিল। করিম খান বলেছেন, আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ একটা ফৌজদারি অপরাধ। এরই মধ্যে মার্কিন রিপাবলিকান সিনেটরদের একটা দল করিম খানকে একটা হুমকিমূলক চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলকে টার্গেট করলে আমরা আপনাকে টার্গেট করব। খান নিজেই বলেছেন তিনি ভয় দেখানোর প্রচারণার মুখোমুখি হয়েছেন। প্রশ্ন হলো, এটা করিম খান এবং আইসিসির বিচারকদের কতটা প্রভাবিত করেছে বা করছে? তারা তাদের তদন্ত চালিয়ে যাওয়া এবং সেটা ত্বরান্বিত করতে কতটা বাধার মুখে পড়বেন? ভয় দেখানো সত্ত্বেও আইনি ফাঁদ দ্রুত ইসরায়েলের ঘাড়ে শক্ত হয়ে যাচ্ছে। বিশ্বের সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষে গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড এবং স্কুল ও হাসপাতাল থেকে শুরু করে বেসামরিক অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংসের বিষয়টা উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে। ইসরায়েলি তাণ্ডবে হাজার হাজার ফিলিস্তিনি শিশু নিহত, পঙ্গু এবং এতিম হয়েছে। ইসরায়েলের অবরোধের কারণে আরো কয়েক হাজার মানুষ ধীরে ধীরে অনাহারে মারা যাচ্ছেন। এই সব নৃশংসতা এবং গণহত্যা বন্ধ করার জন্য বিশ্ব আদালত এবং যুদ্ধাপরাধ আদালতের ওপর নৈতিক চাপ বাড়ছে। আইসিজে এবং আইসিসি উভয়ই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিপদ সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন। এই কারণে প্রত্যেক আদালত ইসরায়েলি নৃশংসতা মোকাবিলায় খুব ধীরে এবং সতর্কতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। সিএনএনের ক্রিশ্চিয়ান আমানপুরের সঙ্গে একটা একক সাক্ষাৎকারে করিম খান বলেছেন, একজন জ্যেষ্ঠ মার্কিন রাজনীতিবিদ তাকে ইসরায়েলি নেতাদের অভিযুক্ত করা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। 2023 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে আমেরিকা যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করেছিল। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে অবিরাম অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। এমন অবস্থায় ইসরায়েলের ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা আর কতদিন এই প্রশ্নকে ধামাচাপা দিয়ে রাখতে পারবে? অস্বীকার করার উপায় নেই, অস্বীকার করার কোনো উপায় নেই। গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের সঙ্গে এর আগে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্রদের দ্বারা বিশ্বব্যাপী সংগঠিত যুদ্ধ এবং দখলদারত্বের মধ্যে সাদৃশ্য রয়েছে। বছরের পর বছর ধরে মার্কিন এবং ব্রিটিশ সৈন্যদের দ্বারা ইরাকের নৃশংস দখলদারত্ব এবং আফগানিস্তানের আরও দীর্ঘতর এবং সমানভাবে রক্তাক্ত দখলদারত্ব নিয়ে অনেক আইনি প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন একাধিকবার আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে এবং নিজেদের সুবিধা মতো আইনের ব্যাখ্যা দিয়েছে। এটা এখন স্পষ্ট যে আমেরিকা যুক্তরাষ্ট্র গণহত্যা বন্ধে নয়, বরং ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক আইন ব্যবহার করতে চায়। গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক আইন তারা তোয়াক্কাই করে না। ওয়াশিংটন আইসিসিকে তার পক্ষে আরেকটা প্রাতিষ্ঠানিক হাতিয়ার হিসেবে দেখতে অভ্যস্ত। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নৃশংসতা বা গণহত্যা করলেও কোনো অন্যায় করতে পারে না, এমনটাই যেন তাদের দৃষ্টিভঙ্গি, যে কথাটা প্রথমেও বলেছি। আইসিসির প্রসিকিউটর স্পষ্ট করে বলেছেন, তিনি খুব ভালোভাবে বোঝেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চায় আইসিসি এবং আইসিজে গাজা গণহত্যা নিয়ে একদম নিশ্চুপ থাকুক। আমানপুরকে তিনি বলেছেন, আমরা যদি আন্তর্জাতিক আইন সমানভাবে প্রয়োগ না করি তবে মানুষ হিসাবে আমরা তো ধ্বংস হয়ে যাব। ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকায় এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার মানুষ, কিন্তু আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করা কিংবা আইনকে নিজেদের মতো করে ব্যবহার করার এই প্রক্রিয়া এখানেই থেমে থাকবে না, এটা মনে রাখতে হবে। এমনভাবে চললে শেষ পর্যন্ত সবাই, বিশ্বের সমস্ত মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। মিডল ইস্ট আইয়ে লিখেছেন সাংবাদিক ও লেখক জোনাথন কুক। একদম শেষে বলি,
জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। যদিও শারীরিক কারণে হয়তো দু একবার ঝটপট খবর বা এই বিশেষ প্রতিবেদন করতে আমরা পারিনি, তার জন্য আমরা দুঃখিত। বদলে যাওয়া সময় সন্ধে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিয়মিত না হলেও অনিয়মিত। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও, অর্থাৎ সাবস্ক্রাইবার যদি হয়ে থাকেন বা ফলোয়ার যদি হয়ে থাকেন ইউটিউব বা ফেসবুক পেজে, তারপরেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVI কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।